হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম টু প্রয়াস স্টেপ টু গোল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 30। এখানেও মিলে আমরা 10টা কোশ্চেন ডিসকাশন করব। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সাম ডাব্লিউপি কনস্টেবল, এসআই এবং এক্সাইজ মেন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা তোমরা খুব ভালো করে দেখো, প্রপারভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো। অবশ্যই কিন্তু পেন এবং পেপার সঙ্গে নিয়ে বসো যখন তোমরা এই ভিডিওগুলো দেখা শুরু করবে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, দুটি প্রকৃত সংখ্যার গুণফল 13। সংখ্যা দুটো অনন্যকের বর্গের সমষ্টি কত? দুটো সংখ্যার গুণফল 13 কি করে হতে পারে? একটা সংখ্যা যদি তোমার 13 আরেকটা সংখ্যা যদি 1 আমরা বলি, তাহলেই কিন্তু দুটো সংখ্যার গুণফল 13 হতে পারে। এবার কি বলেছে, সংখ্যা দুটোর অনন্যকের বর্গের সমষ্টি। তাহলে যেটা 13 তার অনন্যক আমরা কত বলতে পারি? 1/13। আর 1 এর অনন্যক আমরা কত বলতে পারি? 1 এর অনন্যক 1, অর্থাৎ 1/1, তাহলে 1ই হবে। তাহলে 1/13, তাহলে এখান থেকে দেখো 1/13 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার যদি আমরা করি, তাহলে এদের যোগফলটাই আমাদের বের করতে বলেছে। তাহলে 1/13 তার স্কোয়ার কত হবে? যেটা হচ্ছে 1/169, 13 স্কোয়ার হচ্ছে 169, আর 1 এর স্কোয়ার করলে আমরা পাবো 1। যদি আমরা এটা যোগ করি তাহলে আমরা পাবো নিচে 169, উপরে আমরা পাবো 170। তাহলে যেটা আমরা পাচ্ছি 170 বাই হচ্ছে 169, সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। খুব সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেনটা দেখবো। 2 নম্বর কোশ্চেনটা বলেছে, তিনটি পৃথক সংখ্যার গসাগু 49, নিচের কোন সংখ্যাটি এদের লসাগু হতে পারে? ফার্স্ট অফ অল, যদি আমি তিনটা সংখ্যা ধরে নিই, মনে করো একটা সংখ্যা 10, আরেকটা সংখ্যা 15, আরেকটা সংখ্যা 20, তাহলে এদের গসাগু কত পাবো আমরা? এদের গসাগুটা আমরা পাবো 5। আর এদের যদি তুমি লসাগুটা বের করো, এদের লসাগুটা তুমি পাবে 60। এবার দেখো, যেটা তোমার লসাগু, সেই লসাগুটা তুমি যদি উৎপাদক করো, 60কে তুমি যদি ভেঙে নাও, তুমি পাবে হচ্ছে 5 × 12। অর্থাৎ আমি বলতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যেটা লসাগু পেলাম, সেই লসাগুর কিন্তু একটা উৎপাদক হচ্ছে গসাগু। অর্থাৎ গসাগুটা এখানে ছিল 5, সেই লসাগুরই একটা উৎপাদক কিন্তু গসাগু। অর্থাৎ যে কোনো তিনটা সংখ্যা তার লসাগু আমরা যেটাই পাবো, সেই লসাগুকে কিন্তু আমরা সবসময় গসাগু দিয়ে ভাগ করতে পারবো। তাহলে দেখো, এখানে যেটা 60-60-র মধ্যে আমরা 5 পাচ্ছি, আমরা বলতেই পারি যে 5 দিয়ে আমরা 60কে ডিভাইড করতে পারবো। অর্থাৎ গসাগু দিয়ে আমরা সবসময় কিন্তু লসাগুকে ভাগ করতে পারবো, কারণ লসাগুর হচ্ছে একটা উৎপাদকই হচ্ছে গসাগু। তাহলে দেখো, এখানে যে অঙ্কটা বলেছে যে তিনটা পৃথক সংখ্যার গসাগু 49, যেখানে তোমার গসাগুটা 49, তাহলে যেটাই তোমার লসাগু হোক না কেন সংখ্যা তিনটার, সেটা কিন্তু 49 দিয়ে ডিভিজিবল হবেই, অর্থাৎ 49 দিয়ে ভাগ করা যাবে। তাহলে ক্লিয়ারলি দেখো, এই চারটা অপশনের মধ্যে একমাত্র 392 যে অপশনটা আছে, এটাকে কিন্তু আমরা পুরোপুরি 49 দিয়ে ডিভাইড করতে পারি, যেটা হচ্ছে 8 হয়। অর্থাৎ আমরা বলতে পারি 392 সংখ্যাটাই সংখ্যা তিনটির লসাগু হতে পারে। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। 3 নম্বর কোশ্চেনটা বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? আমি কিন্তু এখানে পরিমিতির অঙ্কগুলো যেটা নিচ্ছি, খুব কিন্তু বেসিক লেভেলের অঙ্ক। আমাকে মেনলি একজন ভাই আগেও রিকোয়েস্ট করেছিল যে পরিমিতির অঙ্কগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ধরে করাতে। তো তোমরাও যদি, তোমাদের প্রত্যেকে যদি সেই ধরনের সমস্যা থাকে, তোমরা সেটা আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তাদের চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পরিমিতির অঙ্কগুলো করাতে পারি। ফার্স্ট অফ অল দেখো, এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ হচ্ছে কোনো একটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ কোনো একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটা আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার, অর্থাৎ যেটা ভূমি সেটাও 16, আর যেটা আমি বলতে পারি যেটা আমার উচ্চতা সেটাও 16, আর যেটা আমার ভূমি সেটাও 16। আমাদের যেটা বের করতে বলেছে যে ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো, যেটা আমার ভূমি সেটা আমরা বলতে পারি 16, আর যেটা আমার উচ্চতা সেটাও 16। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/2 × 16 × 16। 2 দিয়ে 16কে কাটলে আমরা পাবো 8, 16 সাথে 8 গুণ করলে আমরা পাবো 128। তাহলে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের যেটা ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে 128 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার অপশন সি। অপশন সি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। 4 নম্বর কোশ্চেনটা বলেছে, 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বর্তমান বয়স কত? বেসিকভাবে করি। ফার্স্ট অফ অল আমি ধরে নিই পুত্রের বয়স হচ্ছে x, তাহলে পিতার বয়স ছিল 7x। কখন? 6 বছর আগে। তাহলে বর্তমানে তাদের বয়সটা কত হবে? 7x + 6, x + 6, এটা হচ্ছে বর্তমানে তাদের বয়স। এবার বলেছে দেখো,
6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে, তাহলে 6 বছর পর পিতার বয়স কত হবে? 7x + 6 + 6, এটা 6 বছর পর পিতার বয়স। আর পুত্রের বয়স কত হবে? x + 6 + 6, তাহলে এটা আমরা বলতে পারি পুত্রের বয়স। তাহলে পুত্রের বয়স আমরা পাচ্ছি এখান থেকে 6 বছর পর x + 12, যেখানে পিতার বয়সটা আমরা পাচ্ছি 6 বছর পরে 7x + 12, তাহলে এটা আমরা পেলাম পিতার বয়স, আর এটা হচ্ছে আমার পুত্রের বয়স। কি কন্ডিশন বলা? 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটুকু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এরপরে আমরা লিখতে পারি পিতার বয়স 6 বছর পর যেটা হবে 7x + 12, সেটা হচ্ছে পুত্রের যে বয়স হবে তার 3 গুণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 7x + 12 = 3 × x + 12। আশা করি এই সমীকরণটা বুঝতে পারলে। তাহলে এখান থেকে যদি আমরা সলভ করি, তাহলে 7x + 12 = 3x + 36, এখান থেকে আমরা লিখতে পারি 4x = 24, যেখান থেকে আমরা x বলতে পারি 6। অর্থাৎ আমরা যদি পুত্রের বর্তমান বয়স বলি, পুত্রের বর্তমান বয়সটা আমরা কত ধরেছিলাম? সেটা হচ্ছে x + 6, তাহলে যেটা পুত্রের বর্তমান বয়স হবে সেটা হচ্ছে 6 + 6, যেটা হবে 12 বছর। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ। এটা গেল আমাদের বেসিক কনসেপ্টে। আমরা চাইলে কিন্তু অপশন টেস্ট করেও করতে পারি। কি করে? একবার দেখে নিই। আমরা চাইলে কিন্তু এই অঙ্কটা অপশন টেস্ট করে করতে পারি। কি করে? একবার দেখে নিই। দেখো প্রথমে কি বলা? 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, এবং 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পুত্রের বর্তমান বয়স কত? ফার্স্ট অফ অল আমি ধরে নিলাম যে পুত্রের বর্তমান বয়স 12 বছর। তাহলে 6 বছর আগে পুত্রের বয়স কত ছিল? 12 থেকে 6 মাইনাস করে দাও, তাহলে আমরা বলতে পারি যে 6 বছর আগে পুত্রের বয়স ছিল 6 বছর। তাহলে সেক্ষেত্রে পিতার বয়স কত ছিল? 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল। তাহলে যদি আমরা 6কে 7 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো পিতার বয়স। অর্থাৎ আমরা বলতে পারি 6 বছর আগে পিতার বয়স ছিল 42 বছর। তারপরে কি বলেছে? 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে বর্তমানে পিতার বয়স কত হবে? এটা তো 6 বছর আগের বয়স, তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে? 42-এর সাথে 6 যোগ, যেটা হচ্ছে 48 বছর। আর তার ঠিক 6 বছর পর পিতার বয়স কত হবে? 48 যোগ 6, অর্থাৎ আমরা বলতে পারি যে আরও 6 বছর পর পিতার বয়স হবে 54 বছর। যেখানে 6 বছর পর পুত্রের বয়স কত হবে? বর্তমানে যদি 12 বছর হয়, তাহলে 6 বছর পর পুত্রের বয়স হবে 18 বছর। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো, যেটা পিতার বয়স সেটা পুত্রের বয়সের কত গুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে 6 বছর পর। তাহলে এই কন্ডিশনটাই তো আমাদের বলা। তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারি যেটা পুত্রের বর্তমান বয়স সেটা হচ্ছে 12 বছর। তাহলে আমাদের অ্যান্সার অপশন এ। আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনটা দেখব। 5 নম্বর কোশ্চেনটা বলেছে, রাজেশ 7% বার্ষিক সরল সুদের হারে অভিককে 2500 টাকা এবং সৌভিককে কিছু পরিমাণ টাকা ধার দিল। 4 বছর পর সে দুজনের কাছ থেকে মোট 1120 টাকা পেল। রাজেশ সৌভিককে কত টাকা ধার দিয়েছিল? প্রথমত দেখো, এখানে রাজেশ 7% বার্ষিক সুদের হারে অভিককে দিয়েছে 2500 টাকা, আর সৌভিককে যে টাকাটা দিয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করা নেই। কিন্তু দুজনের কাছ থেকে সে মোট কত টাকা পেয়েছে? সেটা হচ্ছে 1120 টাকা। কখন? 4 বছর পর, যেখানে সুদের হার 7%। তাহলে ফার্স্ট অফ অল যদি আমরা বলি যে অভিককে রাজেশ 2500 টাকা দিয়ে থাকে, তাহলে 4 বছরে তাহলে এক্স্যাক্টলি সুদ কত হবে? 2500 টাকার 4 বছর 7% ইন্টারেস্টের সুদটা আমরা কত বলতে পারি? 2500 × 4 × 7/100, তাই না? পি, এটা হচ্ছে তোমার টি, এটা হচ্ছে R/100। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 700 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি রাজেশ অভিকের কাছ থেকে 700 টাকা সুদ পেয়েছে। তাহলে সৌভিকের কাছ থেকে কত টাকা সুদ পেয়েছে? টোটাল সুদ কত পেয়েছে? 1120। তাহলে 1120 থেকে 700 টাকা মাইনাস, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 420 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি রাজেশ সৌভিকের কাছ থেকে 420 টাকা সুদ পেয়েছে। কখন? 7% ইন্টারেস্টে 4 বছর পর। তাহলে দেখো এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি, এটুকু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে এখান থেকে যেটা আমরা লিখতে পারি যে যেটা আমি সুদ পেলাম সৌভিকের কাছ থেকে সেটা 420 টাকা। প্রিন্সিপালটা কত সেটা আমার জানা নেই। সময়টা কত? 4 বছর, যেখানে আমার সুদের হার 7% বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে যদি আমরা 7 দিয়ে 420কে কাটি পাবো 60, আর 4 দিয়ে যদি আমরা 100 কেটে দিই আমরা পাবো 25। তাহলে পি ইকুয়ালটা আমরা কত বলতে পারি? 60 গুণ 25, যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে 1500 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি রাজেশ সৌভিককে 1500 টাকা সুদ দিয়েছে, 1500 টাকা সুদের ধার দিয়েছিল। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি। কিছুই না, ফার্স্ট অফ অল অঙ্কটাকে হচ্ছে তোমার একসাথে সুদটা দেওয়া, সেটা থেকে তোমাকে সুদটা শুধুমাত্র ভেঙে নিতে হবে, তারপরে তুমি কিন্তু প্রিন্সিপালটা বের করে নিতে পারো। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব।
ছয় নম্বর কোশ্চেনটা বলেছে বার্ষিক 10% সুদের হারে কিছু পরিমাণ টাকার 2 বছরের জটিল সুদ 441 টাকা হলে একই পরিমাণ টাকার একই সময়ে সরল সুদের পরিমাণ কত টাকা হবে। ফার্স্ট অফ অল যদি আমরা ধরে নিই যে আমাদের আসল 100 টাকা, সুদের হার 10%, তাহলে 2 বছরে আমরা জটিল সুদটা কত পাবো। প্রথম বছর দেখো আমরা সুদটা পাবো 10 টাকা, দ্বিতীয় বছর আমরা সুদটা পাবো 10 টাকা, দ্বিতীয় বছরে 10 টাকা আমরা সুদ পাবো, সঙ্গে কিন্তু আমরা আরও 1 টাকা সুদ পাবো। কি করে? প্রথম বছর তোমার 100 টাকার 10% তুমি 10 টাকা পাচ্ছ, দ্বিতীয় বছরে তুমি 100 টাকার 10% 10 টাকা পাচ্ছ, প্লাস প্রথম বছর যে তুমি সুদটা পেয়েছো 10 টাকা, সেই 10 টাকার উপরে কিন্তু তুমি 10% ইন্টারেস্টে একটা সুদ পাবে, অর্থাৎ 10 টাকার 10%, 10 × 10 × 1/100, যেটা আমরা বলতে পারি 1 টাকা। তাহলে আমি 2 বছরে মোট কত টাকা সুদ পেলাম, সেটা হচ্ছে 21 টাকা। তাহলে যেটা আমার 21 টাকা সেটা এখানে বলা 441 টাকা। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 21 টাকার জটিল সুদ সেটা এখানে 441 টাকা 2 বছরে। তাহলে 1 টাকা সমান সমান আমরা কত বলতে পারি, 21 দিয়ে 441কে ভাগ করলে আমরা পাবো 21 টাকা। এবার আমাকে যেটা বের করতে বলছে যে সরল সুদের পরিমাণ। সরল সুদটা দেখো, প্রথম বছর যদি আমার যদি আসল যদি 100 টাকা হয়ে থাকে, আমি প্রত্যেক বছর 10 টাকা করে সুদ পাবো, তাহলে 2 বছরে কত টাকা সুদ হবে আমার 20 টাকা। তাহলে 20 টাকা সমান সমান কত হবে, 21 × 20, যেটা আমরা লিখতে পারি 420 টাকা। অর্থাৎ যেটা আমাদের সরল সুদ সেটা হবে 420 টাকা। আমাদের অ্যান্সার অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 7 নম্বর কোশ্চেনটা বলেছে একটি রম্বসের ক্ষেত্রফল 45 বর্গ সেন্টিমিটার, একটি কর্ণের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত। ফার্স্ট অফ অল কোনো একটা রম্বসের ক্ষেত্রফল, আমি লাস্ট পার্টেও ডিসকাশন করেছি, কোনো একটা রম্বসের যদি ক্ষেত্রফল তুমি বলো সেটা হচ্ছে দুটো কর্ণের গুণফল, তার সাথে যদি আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা পাবো রম্বসের ক্ষেত্রফল। কোনো একটা রম্বসের 4টা বাহু তোমার সমান হয়, আর তোমার হচ্ছে কর্ণগুলো সবসময় হচ্ছে অসমান। তাহলে ফার্স্ট অফ অল কোনো একটা রম্বসের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন্টু দুটো কর্ণের গুণফল। এইটুকু ফর্মুলা তুমি যদি মাথায় রাখো, এইটুকু ফর্মুলার উপরে বেস করে কিন্তু অনেক অঙ্ক আমাদের আসে। তাহলে দেখো এখানে যেটা তোমার বলা, রম্বসের যেটা ক্ষেত্রফল সেটা 45 বর্গ সেন্টিমিটার, তাহলে এখানে আমরা দেখলাম ক্ষেত্রফলটা 45। এবার আমরা এখানে লিখলাম হাফ, একটা কর্ণের দৈর্ঘ্য আমার বলে দেওয়া 9 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা লিখলাম 9, আর অপর কর্ণের দৈর্ঘ্যটা আমরা ধরে নিলাম x। তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু দুটো কর্ণের গুণফল। তাহলে এখান থেকে যদি আমরা 9 দিয়ে 45কে কেটে দিই আমরা পাবো 5, যেখান থেকে আমরা x বলতে পারি 10, অর্থাৎ অপর কর্ণের যেটা দৈর্ঘ্য হবে সেটা হবে 10 সেন্টিমিটার। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি। খুব ছোট্ট অঙ্ক, শুধুমাত্র একটা বেসিক ফর্মুলা দরকার, এছাড়া কিন্তু আর কিচ্ছু না। পরিমিতির অঙ্কগুলো কিন্তু খুব বেশি কোনো কঠিন না, শুধুমাত্র আমাদের শুধু বেসিক কিছু ফর্মুলা কিন্তু মাথায় রাখলেই আমাদের অ্যান্সার কিন্তু আমরা বের করে নিতে পারি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 8 নম্বর কোশ্চেনটা বলেছে দুটি ঘোড়ার ক্রয় মূল্য 9000 টাকা, একটি ঘোড়া 7.5% লাভে অপরটি 6% ক্ষতিতে বিক্রয় করায় মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হলো না, প্রতিটি ঘোড়ার ক্রয় মূল্য কত। ফার্স্ট অফ অল এই অঙ্কটা আমরা করব অ্যালিগেশন মেথডে। কি করে দেখে নাও, প্রথমে একটা ঘোড়া যেটা তোমার 7.5% লাভে বিক্রি করা হয়েছে, তাহলে এখানে আমরা লিখলাম 7.5, এবং দ্বিতীয় যে ঘোড়া এটা আমি H1 লিখে দিই, এটা H2 লিখে দিই। দ্বিতীয় যে ঘোড়াটা সেটা কিন্তু 6% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, তাহলে এখানে আমরা লিখবো -6, আর ওভারঅল মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয়নি, তাহলে এখানে আমরা লিখবো 0। এবার আমরা কি করব, পজিটিভভাবে ডিফারেন্স নেব। দেখো শূন্য যে সংখ্যাটা আমরা বলি সেটা -6 এর থেকে তো বড়, কিন্তু 7.5 এর থেকে ছোট, তাহলে অ্যালিগেশন মেথডে আমাদের এটাই তো প্রয়োজন। মাঝখানে আমরা যে সংখ্যাটা লিখি, অর্থাৎ ওভারঅল তাদের উপরে যে এভারেজ যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু একটা নাম্বারের থেকে বড় হবে, অবশ্যই একটা নাম্বার থেকে ছোট হবে, কিন্তু একটা নাম্বার থেকে কিন্তু অবশ্যই বড় হবে। তাহলে দেখো 7.5 থেকে যদি আমরা 0 মাইনাস করি কত পাবো, 7.5, আর 0 থেকে যদি তুমি -6 মাইনাস করো, 0 মাইনাস -6 কত পাবো, সেখানে আমরা 6, তাহলে এখানে আমরা পাচ্ছি 6। তাহলে এবার দেখো আমাদের অনুপাত যেটা করতে হবে, 6 আর 7.5 এদের আমাদের করতে হবে অনুপাত। তাহলে এখান থেকে যদি আমরা অনুপাতটা একবার দেখে নিই তাহলে আমরা এক্স্যাক্টলি কত পাবো, তাহলে 6 আর 7.5 অনুপাত করলে আমরা কত পাবো, এই দশমিক ওঠানোর জন্য আমরা এখানে একটা 0 নিয়ে নিতে পারি, এই দশমিকটা উঠিয়ে দিই, তাহলে 15 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 4:5। তাহলে আমরা বলতে পারি যে ঘোড়াটা 7.5% লাভে বিক্রি করা হয়েছে সেটা 4 ইউনিট, আর যে ঘোড়াটা 6% ক্ষতিতে বিক্রি করা হয়েছে সেটা 5 ইউনিট। এই অঙ্কগুলো অ্যালিগেশন মেথডের অঙ্কগুলো কিন্তু অনেকেরই মেনলি ভুল ধারণা, যে পার্টিকুলারলি আমরা এখানে যে অনুপাতটা পাচ্ছি এই 4 ইউনিটটা কিন্তু যে 6% ক্ষতিতে যেটা বিক্রি করা হয়েছে সেটার, আর যেটা হচ্ছে এখানে 5 সেটা হচ্ছে 7.5% লাভে বিক্রি করা হচ্ছে সেটা না, কিন্তু এখানে এক্স্যাক্টলি ক্রস ভাবে ডিফারেন্স হওয়ার পরে
আমরা এখানে যে অনুপাতটা পাচ্ছি সেই অনুপাতেই কিন্তু মেনলি আমাদের হচ্ছে ক্রয় মূল্যটা হবে। আমরা বলতে পারি যে ঘোড়াটা 7.5% লাভে বিক্রি করা হয়েছে তার ক্রয় মূল্য 4 ইউনিট, আর যে ঘোড়াটা 6% ক্ষতিতে বিক্রি করা হয়েছে তার ক্রয় মূল্য হচ্ছে 5 ইউনিট। আশা করি ক্লিয়ার। আমি এর আগেও কিন্তু অনেক কোশ্চেন ডিসকাশন করেছি, সেখানে কিন্তু অনেকের মেনলি সেই জায়গাটা অনেকের হয়তো ভুল ধারণা আছে, আমি কিন্তু এটা আরেকবার বলে দিলাম। তাহলে সেক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা যেটা হচ্ছে ক্রয় মূল্যের যে অনুপাতটা পাচ্ছি সেটা হচ্ছে 4:5। টোটাল ক্রয় মূল্য কত আমার 9,000 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে একটু ভেঙে নিই, এটুকু তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে যেটা আমাদের ক্রয় মূল্যের অনুপাত সেটা আমরা পেয়েছি 4:5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4 আর 5 যোগ করে 9 ইউনিট। তাহলে 9 ইউনিট মানে আমরা বলতে পারি 9,000 টাকা। যেখান থেকে আমরা 1 ইউনিট সমান সমান বলতে পারি 1,000 টাকা। তাহলে 4 ইউনিট সমান সমান আমরা কত বলতে পারি, সেটা হচ্ছে 4,000 টাকা। আর যেটা 5 ইউনিট সমান সমান আমরা বলতে পারি 5,000 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি প্রতিটি ঘোড়ার ক্রয় মূল্য 4,000 টাকা এবং 5,000 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আমি কিন্তু আবারও বলছি 5,000 টাকা এবং 4,000 টাকা হবে না, 4,000 টাকা এবং 5,000 টাকাই হবে, এই অনুপাতেই কিন্তু হবে। তাহলে আমাদের অ্যান্সার অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 9 নম্বর কোশ্চেনটা বলেছে প্রথম 65টি প্রকৃত সংখ্যার বর্গের গড় কত। ফার্স্ট অফ অল বর্গের গড় অর্থাৎ আমাকে বলা হয়েছে, মনে করো 1 স্কোয়ার থেকে শুরু করে 65 স্কোয়ার পর্যন্ত যতগুলো সংখ্যা আছে আমরা যে যোগফলটা পাবো তাদের গড় বের করতে হবে। তাহলে 1 থেকে যদি শুরু করে তুমি যতদূর সংখ্যা পর্যন্ত যাবে সেই সংখ্যাগুলো যদি বর্গের তোমাকে যোগফলটা একবারে বের করতে হয়, সেটা যদি আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই হচ্ছে 6। অর্থাৎ যখন আমরা 1 থেকে শুরু করে n পর্যন্ত কোনো সংখ্যার যদি বর্গের যোগফল করি, সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা দেখব n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। অর্থাৎ এখানে 65 এর স্কোয়ারের জায়গায় যদি মনে করো এখানে আমরা n সংখ্যক নাম্বার হতো, তাদের যদি বর্গের যোগফলটা বের করতে হতো, তাহলে আমরা এই ফর্মুলাটা লিখতাম। এবার দেখো আমার এখানে টোটাল সংখ্যা কতগুলো বলা, 65টি। তাহলে আমরা n এর জায়গায় লিখবো 65। তাহলে এইটুকু তোমরা একটা স্ক্রিনশট নাও। এইটাকে যদি আমরা ফ্রেশভাবে লিখি, তাহলে এখান থেকে যেটা আমরা লিখতে পারি যে n এর জায়গায় আমরা লিখব 65, তারপরে ছিল তোমার 65 প্লাস 1 অর্থাৎ n প্লাস 1, তারপরে 2n প্লাস 1 অর্থাৎ 2 ইন্টু 65 প্লাস 1। তাহলে এটা বাই হচ্ছে 6। তাহলে এটা আমরা বলতে পারি 1 থেকে শুরু করে 65 পর্যন্ত যে স্কোয়ার নাম্বার যেটা তুমি পাবে যোগ করে তাদের যোগফল একবারে আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে বলেছে, তাদের হচ্ছে বর্গের গড় কত। তাহলে গড় যদি করতে হয় টোটাল সংখ্যা কত আমার 65টা, তাহলে আমরা এটাকে ভাগ করব আবার 65 দিয়ে। গড় করতে বলেছে তাই 65 দিয়ে কিন্তু আমরা ভাগ করব। এখান থেকে এই 65 আমরা কেটে দিতে পারি। 65 প্লাস 1 হচ্ছে তোমার 66। 66কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, এখান থেকে আমরা পাবো 11। তাহলে 11 গুণ, আর এখান থেকে আমরা পাবো হচ্ছে 130 প্লাস 1 অর্থাৎ 131। যদি তুমি গুণ করো তুমি যেটা পাবে সেটা পাবে হচ্ছে 1441। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা অপশান ডি। আশা করি ক্লিয়ার। এরপরেও যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কিন্তু তোমরা সেটা আমাকে কমেন্ট করতে পারো, আমি সেটা আরও ক্ল্যারিফাই করে দেওয়ার চেষ্টা করব। আমি যখন ভিডিওগুলো করি আমাকে একটু র্যাপিডলি বলতে হয়, তো অনেক ক্ষেত্রে হয়তো আমি কিছু কিছু কথা বলতে মিস করে যাই। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি সেটা অবশ্যই ক্ল্যারিফাই করে দেবো। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। 10 নম্বর কোশ্চেনটা বলেছে একটি লোক বাড়ি থেকে স্টেশনে 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গেল এবং ফেরার সময় 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ফিরে এলো। যেতে আসতে তার মোট 4.5 ঘন্টা সময় লাগে, তবে বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত। ফার্স্ট অফ অল যদি ওটাকে আমরা বেসিকভাবে চিন্তা করি, মনে করো কোনো একজন ব্যক্তি এবং স্টেশন, এই বাড়ি থেকে স্টেশনের যেটা দূরত্ব সেটা d কিলোমিটার। এখানে আমরা d কিলোমিটার দূরত্ব ধরে নিলাম। তাহলে ব্যক্তি 5 কিলোমিটার গতিবেগে গেলে তার কত সময় লাগবে, আমরা লিখতে পারি দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি আমরা সময় পাবো। তাহলে আমরা বলতে পারি যে ব্যক্তি বাড়ি থেকে যখন সে স্টেশনে গেল তার সময়টা হবে d/5। ব্যক্তি যখন আবার স্টেশন থেকে বাড়ি ফিরে আসবে তখন সে d কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, তখন তার গতিবেগ কত 4 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তার কত সময় লাগবে বলতে পারি আমরা d/4, দূরত্ব বাই গতিবেগ সময়। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে ব্যক্তির বাড়ি থেকে স্টেশনে যেতে সময় লাগবে d/5, আর ব্যক্তি যখন স্টেশন থেকে বাড়িতে আসবে তখন তার সময় লাগবে d/4। ইকুয়াল টু আমরা কত লিখতে পারি সেটাই বলতে পারি 4.5 ঘন্টা, কারণ তার যেতে এবং আসতে মোট সময় লেগেছে 4.5 ঘন্টা, যেটা আমরা লিখতে পারি 9/2। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে আমরা পাবো 20, এখান থেকে 4d আর 5d প্লাস করলে আমরা পাবো 9d ইকুয়াল টু 9/2। এই 9 আমরা কেটে দিতে পারি, আর 2 দিয়ে 20কে কাটলে আমরা পাবো 10। তাহলে আমরা বলতে পারি যে d ইকুয়াল টু 10 কিলোমিটার, অর্থাৎ বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 10 কিলোমিটার। তাহলে অপশান এ হবে আমাদের অ্যান্সার। এটা পুরোপুরি বেসিক কনসেপ্টে। আমরা চাইলে শর্ট করতে পারি, কি করে একবার দেখে নিই।
দেখো ফার্স্ট অফ অল যখনই তোমার বলা যে একজন ব্যক্তি একই দূরত্ব অতিক্রম করছে আলাদা আলাদা গতিবেগে, প্রথমে তিনি হচ্ছে মনে করো বাড়ি থেকে স্টেশনে যখন গেল তার গতিবেগ ছিল 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং যখন তিনি ফিরে এলেন তখন তার গতিবেগটা 4 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মোট সময় কত 4.5 ঘন্টা। তাহলে আমাদের যদি দূরত্ব একবারে বের করতে হয় তাহলে আমরা লিখবো হচ্ছে মোট সময় যেটা হচ্ছে 4.5 ঘন্টাকে আমরা লিখতে পারি 9/2, আর আমরা নিচে লিখবো হচ্ছে উপরে লিখবো হচ্ছে গতিবেগ দুটোর হচ্ছে গুণফল আর নিচে লিখবো হচ্ছে গতিবেগ দুটোর যোগফল। বাস এইটুকু তুমি যদি সলভ করে নাও তোমার কিন্তু অ্যান্সার একবারে পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 9/2, এদিক থেকে আমরা পাচ্ছি 20 আর এখানেও 9, 9 কেটে দাও, 2 দিয়ে 20কে ভাগ করলে আমরা পাচ্ছি 10। অর্থাৎ আমরা বলতে পারি যে বাড়ি থেকে স্টেশনের যেটা দূরত্ব সেটা 10 কিলোমিটার। তাহলে আমরা চাইলে এভাবে কিন্তু করতে পারি। তবুও আমি বলবো হচ্ছে কিছুটা বেসিক কনসেপ্টটা যদি তুমি করো তোমার কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি অনেকটাই কম। শর্ট অ্যাপ্রোচটা ভালো, কিন্তু শর্ট অ্যাপ্রোচের জন্য কিন্তু তোমাকে প্রপারলি সেটা প্র্যাকটিস করতে হবে, প্রপারভাবে তোমার মাথায় থাকতে হবে। তো আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার, শর্ট অ্যাপ্রোচটা আমরা দেখে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 30। এখানেও মিলে আমরা 10টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কারো কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট করো, আমি সেটা ক্ল্যারিফাই করে দেবো। আর তোমাদের প্রত্যেকের কাছে আবার একটাই অনুরোধ, এই ভিডিওগুলো দিয়ে তোমাদের কোনো হেল্প হলে প্লিজ তোমরা এই ভিডিওগুলো শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।